হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। লাইক করলে আমি বুঝতে পারবো তোমরা আমার পড়ানো বুঝতে পারছো, আর আমি যেই পড়াবো ভিডিওগুলো আপলোড করবো সেই অংশ থেকে যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জিজ্ঞেস করতে পারো। যারা মাধ্যমিক দেবে, নিট পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। তাহলে চলো, আমি যেটা পড়াতে শুরু করেছি ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার জীবনতার বৈচিত্র্য, সেটাকেই আমি এখন পড়াবো। কোন টপিক থেকে শুরু করবো দেখো। এবারে আমরা দেখছি জীবের বৈচিত্র্যের উৎস, সোর্স অফ ভেরিয়েশন ইন লাইফ। জীবের বৈচিত্র্য তোমরা এটা লক্ষ্য করে থাকবে, যারা গরমের দেশে থাকে, মরুভূমিতে থাকে, তাদের দেহের রং, তাদের খাওয়া, আকার আকৃতি একরকম, ঠিক আছে, তাদের অভ্যাস একরকম। এবার যারা সুমেরু কুমেরু অঞ্চলে থাকে, শীতের দেশে থাকে, সেখানকার অভ্যেস, তাদের গায়ের রং, খাওয়া দাওয়া সব আলাদা রকম, নিশ্চয়ই মরু অঞ্চলের সঙ্গে এক নয়। আবার আমাদের আশেপাশে আমরা যারা আছি সেই ক্ষেত্রে তাদের দেহের গঠন, রং কিছুটা হলেও অন্যান্যদের থেকে পার্থক্য লক্ষ্য করা যায়। সেরকম যদি আমরা গাছ বলি, গাছের ক্ষেত্রেও সেরকম কি হয়, গাছগুলোও মরু অঞ্চলের গাছ একরকম হয়, সেখানে ক্যাকটাস জাতীয় গাছ বেরোয়, যাতে কি হয় না, তারা খুব বেশি জলটা বাষ্পীভূত না হয়ে যায়। এই সমস্ত কারণে সেখানকার গাছ, যেখানে সুমেরু অঞ্চলের গাছ, সেই রকম গাছগুলো আমাদের দেশের গাছ, এই সমস্ত কিছু আমরা পার্থক্য লক্ষ্য করবো। পাখি, পশু, এদের মধ্যেও পার্থক্য লক্ষ্য করবো। তাহলে এক একটা পরিবেশে যে জীবরা বাস করছে তাদের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। এমনকি একই প্রজাতি মানে মানুষ, এখানকার মানুষ যদি আমাদের আশেপাশের মানুষ আমরা দেখি, কোনো শীত প্রধান অঞ্চলের মানুষকে যদি আমরা দেখি, বা কোনো বিদেশের মানুষকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে সেই প্রজাতির মানুষের মধ্যেও আমরা কিন্তু বিভিন্নতা লক্ষ্য করতে পারবো। সেটাকেই বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবারে জীবদের জননের সময় একজন থেকে অপরজনতে স্থানান্তরযোগ্য প্রকরণের উৎপত্তি হয়। প্রকরণ মানেই হচ্ছে তোমাদের ভেরিয়েশনস। যখন আমরা দেখছি এই ভেরিয়েশনটা কীভাবে আসতে পারে না, আমি অনেকবার এর আগে বলেছি যে আমাদের জিন যেটা বংশানুক্রমিকভাবে মা বাবা থেকে অপত্যজনুতে স্থানান্তরিত হচ্ছে, সেটা কি হয়, যদি তার মধ্যে সেই জিন, সেই ডিএনএর মধ্যেই তো জিনটা থাকছে, সেই ডিএনএর মধ্যে যদি কোনো রকম গঠনগত, কার্যগত পরিবর্তন আসে, তাহলে সেক্ষেত্রে কি আসবে, ভেরিয়েশন লক্ষ্য করা যাবে। ঠিক, প্রকরণ উৎপত্তি হবে এবং পরবর্তীশীল পরিবেশে তাদের অভিযোজনের ফলে প্রায় 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটে। আমাদের পরিবেশটা যখন প্রথমে পৃথিবী তৈরি হচ্ছিল, যেরকম তার উষ্ণতা, তার পারিপার্শ্বিক অবস্থা ছিল, এখনকার অবস্থা নিশ্চয়ই সেরকম নয়। তাহলে পরিবেশ সবসময় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল পরিবেশে যে সমস্ত জীবরা তাদের খাপ খাইয়ে নিচ্ছে, তাদের খাপ খাইয়ে নেওয়াটাকেই বলা হয় অভিযোজন। তারা বেঁচে রয়েছে, ঠিক, তারা খাপ খাইয়ে নিয়ে তাদের বংশবিস্তার করে চলেছে। আর যারা খাপ খাওয়াতে পারছে না, তারা কি হচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে এইরকমভাবে ভেরিয়েশনের ফলে বা মিউটেশনের ফলে কি হয় না, মোটামুটি জীবের উদ্ভব হয়েছে কত রকম জীব, 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটেছে। একই প্রজাতির মধ্যেও নানা রকম পার্থক্য বা প্রকরণ পরিলক্ষিত হয়। এছাড়া অভিব্যক্তি ও মিউটেশনের মাধ্যমেও নতুন নতুন প্রজাতির আবির্ভাব ঘটে। মিউটেশন আর অভিব্যক্তি, ইভলিউশন, এই দুটো সম্পর্কে আমি আগেই ভিডিওতে বলেছি। এবারে বলছে দেখো, প্রকরণ ভেরিয়েশন কি, প্রত্যেকটি প্রজাতির জীবের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকেই ভেদ বলে। ঠিক আছে, প্রত্যেকটা জীবে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য, যেগুলো যেমন যারা মরু অঞ্চলে রয়েছে তাদের গায়ের রংটা একটু কালো ঘেঁষা হয়, যারা ঠান্ডা জায়গায় রয়েছে তাদের গায়ের রংটা একটু সাদা ঘেঁষা হয়। তো এরকম গায়ের রং বা মরু অঞ্চলের যদি আমরা দেখি, বা আমাদের আশেপাশে এখানে যদি কুকুরদের দেখি, গায়ে অত লোম থাকে না, কিন্তু যদি আমরা এবারে পাহাড়ি অঞ্চলের শীতল কোনো অঞ্চলের কুকুরদের দেখি, ওদের লোম দিয়ে ঢাকা থাকে, ভালুকদের দেখি লোম দিয়ে ঢাকা থাকে। তাহলে এরকম বলছে পার্থক্য আমরা কিন্তু যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখতে পারবো, সেটাই হলো ভেরিয়েশন। আর মিউটেশন কি, জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। যদি কোনো হঠাৎ গঠনগত জিনের পরিবর্তন হলো, কার্যগত পরিবর্তন হয়ে গেল, সেই হঠাৎ করে যদি কোনো পরিবর্তন চলে এলো, কারণ একটা জনু থেকে আরেকটা জনুতে জননের সময়, বংশবিস্তারের সময় জিনটা যখন স্থানান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে। অনেকগুলো প্রসেস, অনেকগুলো ধাপে কি হয় না, এই যে আমরা বলেছিলাম ডিএনএ প্রতিলিপি গঠন করতে পারে, মানে একটা ডিএনএ থেকে অন্য ডিএনএ তৈরি হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, সেজন্য এককোষী থেকে বহুকোষী প্রাণী উৎপন্ন হয়েছে, সেগুলো অনেকগুলো ধাপ, অনেকগুলো প্রসেসে হয়। এই প্রসেসগুলো, এই ধাপগুলো তোমরা আস্তে আস্তে পরে জানতে পারবে, তখন এই জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবে। মানে অনেকগুলো প্রসেস, অনেকগুলো জিনিস হয়। তো সেইখানে যখন একটা ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, এতগুলো প্রসেস হয়, তাদের গঠনে কিছু পরিবর্তন যদি চলে আসে, ভুলভ্রান্তি হতেই পারে। সেই ভুলভ্রান্তি ঠিক করবার জন্য আমি বলেছিলাম কিছু প্রোটিন, কিছু এনজাইম সাহায্য করছে। এবার সব সময় সেইগুলো ভুলগুলোকে ধরা যায় না, ঠিক আছে, সেই জন্য কি হবে না, হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যেতেই পারে। যখনই পরিবর্তন হবে তখনই সেটা মিউটেশন হয়ে গেল। ঠিক, এরপরে দেখো কি বলছে, জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন। বায়োলজি ইজ দ্য স্টাডি অফ প্যাটার্ন অ্যান্ড প্রসেস অফ লাইফ অ্যান্ড ইজ ডাইভার্সিটি। এই যে আমরা বায়োলজিটা পড়বো, বায়োলজি কেন পড়ছি, এই যে লাইফ সায়েন্স পড়বো কেন পড়বো না, এখানে এই লাইফ সায়েন্স পড়লে আমরা একটা জীবনের রীতি সম্পর্কে, কিভাবে জীবন সৃষ্টি হয়েছে, কিভাবে বৈচিত্র্য তৈরি হয়েছে, এই সমস্তগুলো আমরা জানতে পারবো, ঠিক, নানা জায়গা থেকে। এবারে বায়োলজি কথাটা উৎপত্তি হয়েছে বায়োস, লাইফ এবং লোগো, স্টাডি, অর্থাৎ জীববিদ্যা হলো জীব সম্পর্কে অধ্যয়ন।
ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। ল্যামার্ক যে রয়েছে প্রথম জীববিদ্যা শব্দটি মানে নামকরণ করে, এই যে আমরা জীবের উৎপত্তি হয়েছে জীববিদ্যা, তাহলে ল্যামার্ক যিনি আছেন, বিজ্ঞানী ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেছিলেন জীববিদ্যা। এটা মনে রাখবে। জীববিদ্যার সংজ্ঞা, বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবো সেটাই বায়োলজি, সেটাই জীববিদ্যা। এবারে বলছে জীববিদ্যা আমরা কেন পড়বো, কেন পড়ছি, এত কিছু জীবন সম্পর্কে জানছি, কিভাবে উৎপত্তি হলো, কিভাবে বিবর্তন হলো, এত কিছু পড়বার উদ্দেশ্যটা কি? এত কিছু পড়বার উদ্দেশ্যই এই হলো না পারিপার্শ্বিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী, কীটনাশক ইত্যাদি সম্পর্কে কৌতূহল সৃষ্টি করা, প্রকৃতির বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং পরিবেশের সঙ্গে তাদের সামগ্রিক সম্পর্কের অবহিত হওয়া, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সম্পর্কে আন্তরিক ভালোবাসা ও মমত্ববোধ গড়ে তোলা, তারপরে প্রকৃতির জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে জ্ঞান জাগ্রত করা, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহারযোগ্য উপাদানের ভারসাম্য সমবন্টন সম্বন্ধে বোঝাপড়ার মনোভাব তৈরি করা, দূষণ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন সম্পর্কে সচেতনতা জাগ্রত করা, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা, মানুষের মধ্যে ঐক্য এবং প্রাকৃতিক সম্পদের বিবেচনা প্রস্তুত সঠিক ব্যবহার সম্পর্কিত ভাবনা বিকশিত করা, বিভিন্ন গবেষণামূলক কাজে আগ্রহ সৃষ্টি করা, চিকিৎসা বিজ্ঞান ও রোগ নিবারণ, অনাক্রমতা সাধন সম্পর্কে উৎসাহিত করে তোলা। তাহলে এই জীববিজ্ঞানটা পড়ছি কেন? জীববিজ্ঞান সম্পর্কে বারবার বলা হচ্ছে কি, কোনো একটা জীবন কিভাবে সৃষ্টি হয়েছে, কীরকমভাবে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। আমরা যেরকম কি হচ্ছে, আমরা যে বেঁচে আছি শুধু আমাদের বেঁচে থাকার পেছনে, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন তৈরিটা কে করছে? অক্সিজেন তৈরিতে কিন্তু আমাদের সাহায্য করছে গাছ, সেজন্য বলা হয় গাছ লাগাতে, কারণ গাছ নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে তাদের পাতায় ক্লোরোফিল দিয়ে। সেই যাকে আমরা বলবো ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ, তার সম্পর্কে আমরা আবার পড়বো পরবর্তী অধ্যায়ে, ক্লাস 9-এই আছে, আমি পড়াবো। তাহলে গাছ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, পুষ্টি সেখান থেকে নিচ্ছে। গাছ আমাদের জন্য খাদ্যটা বলছে কি না তৈরি করে রাখছে, শাকসবজি থেকে আমরা সেই খাদ্যটা নিচ্ছি, সেই খাদ্যটাকে আবার আমরা তাপশক্তিতে পরিণত করে আমরা নিজেদের শরীরের কাজ সম্পন্ন করছি। তাহলে পরস্পরের উপর সবাই কিন্তু বেঁচে আছে, খাদ্য খাদক সম্পর্ক গড়ে উঠেছে। যেমনি একটা পোকা সে ঘাস খাচ্ছে, সেই পোকা বা ফড়িংকে একটা ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সবাই সবার সাথে কি সম্পর্কযুক্ত, এই সম্পর্কটা কিভাবে নির্ভর করে আছে একজন আরেকজনের উপর, এগুলো জানতে, কীট পতঙ্গ পারিপার্শ্বিক অবস্থাগুলো সম্পর্কে জানতে, কোথা থেকে কোনো কীটপতঙ্গ কামড়ালে কী রোগ হচ্ছে, সেই রোগ নিরাময়ের জন্য আমাদের কী করা উচিত, ওষুধ তৈরি হচ্ছে, এগুলো সমস্ত কিছু গবেষণা করে নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, যে এই সব কিছু জানার জন্য আমাদেরকে জীববিদ্যা আমরা পড়বো। সব প্রাণী জগৎ সম্পর্কে আরও ভালোভাবে জানবো, উদ্ভিদ জগৎ সম্পর্কে জানবো, ঠিক কীভাবে যদি কোনো প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করবো। কারণ আমরা জানি কি, এই যে গাছ আছে, গাছগুলো ধ্বংস হয়ে পড়ে মাটির নিচে জমা হয়ে কয়লা উৎপন্ন হচ্ছে অনেক বছর ধরে সঞ্চিত থেকে সেই কয়লা আমরা জ্বালানি রূপে ব্যবহার করছি, এগুলো প্রাকৃতিক সম্পদ। তো কীরকমভাবে প্রাকৃতিক সম্পদগুলো তৈরি হয়েছে, কীভাবে সেগুলোকে ব্যবহার করব, এই সব কিছু আমরা জীববিদ্যা থেকেই জানতে পারছি। এই সব কিছু জানার জন্য আমাদের জীববিদ্যা করতে হবে। দূষণ যখন হচ্ছে, সংরক্ষণ কীভাবে করবো কোনো কিছুকে, প্রাকৃতিক সম্পদগুলোকে উন্নয়ন কীভাবে করবো, কীভাবে আমরা আরও কিছু কাজে লাগাবো, গবেষণামূলক কাজ কীভাবে করবো, অপচয়টা কীভাবে রোধ করবো, সব কিছু জানতে আমাদের জীববিদ্যা পড়তে হবে। ঠিক আছে, পড়া উচিত। তারপরে বলছে কি, চিকিৎসা বিজ্ঞান, রোগ নিবারণ তো আমরা করছি, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিচ্ছে, সব ওষুধগুলো যে দিচ্ছে, তৈরি করছে, গবেষণা করছে, একটা জীব সম্পর্কে, কীট পতঙ্গ কেটেছে, তার জন্যই তো এটা তৈরি হয়েছে, কীট পতঙ্গ কাটার জন্যই তো সেইটা কি হয়েছে না, তাদের লালা থেকে আমাদের কোথাও ফুলে গিয়ে যে ইনফেকশন হয়ে যাচ্ছে, তো সেইগুলো আমরা জানতে পারছি, তাদের লালাতে কী আছে জানতে পারছি, সেই হিসেবে সেটা ঠিক করবার জন্য কোন ওষুধ দিতে হবে সেটা, এগুলো সমস্ত গবেষণামূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো। অনাক্রমতা সাধন, এবার অনাক্রমতা সাধন মানে কি, আমাদের যেমনি শরীরে এমনি জানি আমরা কি, যদি জ্বর হলো, সর্দি হলো, ধুলোবালিতে গেলে হাঁচি হয়, এখানে ভাইরাস ব্যাকটেরিয়া, যে অনুবীক্ষণিক জীবগুলো পরিবেশের মধ্যেও বাতাসেও কিন্তু অনেক রকমের ভাইরাস ব্যাকটেরিয়া তারা রয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এবার কি হয় না, তাদের যদি আমাদের শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের শরীরে একটু জ্বর হলো, হালকা হাঁচি কাশি এইসব যদি হয়, আমাদের ধীরে ধীরেই কিন্তু কি হয়, আমরা যদি ওষুধ নাও খাই, তাহলে হালকা ফুলকা যদি আমাদের জ্বর এলো, শরীর খারাপ হলো, হাঁচি হলো, সেটা 1-2 দিন পরে, 3-4 দিন পর ঠিক হয়ে যায়। কেন না, আমাদের শরীরের মধ্যে কি আছে না, ওই রোগগুলোকে নিরাময় করবার জন্য কি তৈরি হয় না, বিভিন্ন প্রোটিন, অ্যান্টিবডি বলে আসলে, সে বিভিন্ন প্রোটিনই, তোমরা এখন অ্যান্টিবডিটা এক রকমের প্রোটিনই, তো এটাই জেনে রাখো, অ্যান্টিবডি বা প্রোটিন আমি বলছি, এখন অ্যান্টিবডি বললে তোমরা বুঝতে পারবে না, অনেক রকম প্রোটিন উৎপন্ন হচ্ছে, যেগুলো কি তারা বুঝতে পারছে যে বাইরের থেকে কিছু আমাদের এসছে, যেটা আমাদের শরীরের মধ্যে নয়, আমাদের শরীরের অংশ নয়, বাইরে থেকে ঢুকেছে, তারা বুঝতে পেরেছে, সেই হিসেবে তারা ধাপে ধাপে অ্যান্টিবডিটা বা প্রোটিনটা তৈরি করে কি করছে, আমাদের শরীরকে বলছে যে এইটাকে আর এই ইনফেকশনটা আর এই বাইরে থেকে যেটা ঢুকেছে সেটা আর শরীরে ছড়াতে দেওয়া যাবে না, তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে। এই যে আমাদের শরীরের ভেতরে নিজেরাই যে বাধা দিতে পারছে ওই রোগটাকে, যাতে আর না সেইটা চারিদিকে হয়, সেই জিনিসটাকেই বলা হয় অনাক্রমতা। ঠিক আছে, তাহলে সেই অনাক্রমতা সম্পর্কেও আমরা জানতে পারছি। তাহলে আজকে আমাদের এতদূর পর্যন্তই থাক, আবার পরের দিন পরেরটার থেকে শুরু করবো।